নমস্কার বন্ধুরা, আজ আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যভেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নেহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6ই জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20শে ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, মারিচ সংহার। আজ থাকলেও দ্বিতীয় পর্ব। সারাটা দিন ভূতের মতো ঘরের মধ্যে বসে রইল অবনীশ। যাব কি যাব না, ওই প্রশ্নটাই যেন তাকে পীড়ন করতে থাকে। ক্রমে বেলা শেষ হয়ে চারিদিকে সন্ধ্যার ঝাপসা অন্ধকার ঘনিয়ে আসে। মনে হয় ক্ষতি কি, যাই না, শোনাই যাক না অর্চনা কি বলতে চায়। কি এমন কথা আছে তার সঙ্গে অর্চনার? একসময় জামা কাপড় পরে বেরোলো অবনীশ ঘর থেকে। নিচে নেমে এলো। পোর্টিকোতে গাড়ি দাঁড়িয়েছিল। করালি এগিয়ে আসে। না, গাড়ির দরকার নেই, অবনীশ করালিকে বলল। ইচ্ছে করেই নিজের গাড়ি নিল না অবনীশ। করালি অবশ্যই অর্চনাকে কোনোদিন দেখেনি, চেনেও না তাকে, তবু করালিকে নিল না অবনীশ। বড় রাস্তায় পড়ে একটা ট্যাক্সি ধরল অবনীশ। কোথায় যাবো স্যার? ভিক্টোরিয়া। 5 বছর বাদে আজ আবার তাকে কি বলতে পারে অর্চনা? কি বলার আছে আর তার অবনীশকে? আর সেই বা লোভীর মতো 5 বছর পরে ছুটে চলেছে কেন অর্চনার কাছে? একবার মনে হলো অবনীশের সে যাবে না। ট্যাক্সি ড্রাইভারকে বললেই হয় না ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, অন্য কোথাও চলো। কিন্তু মুখ দিয়ে বেরোলো না কোনো কথা। ট্যাক্সি রেড রোড ধরে ছুটে চলেছে। এদিক থেকে ওদিক থেকে গাড়িগুলো একটার পর একটা শাঁ শাঁ করে পাশ দিয়ে চলে যায়। ট্যাক্সিটা ভিক্টোরিয়ার কাছাকাছি আসতেই অবনীশ ট্যাক্সি থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। ওখান থেকে ভিক্টোরিয়ার মেইন গেটটা বেশ দূর। হাঁটতে থাকে অবনীশ গেটের দিকে। মাথার উপর আকাশে মেঘ জমেছে, বোধ করি বৃষ্টি হবে। কয়েকদিন একটানা বৃষ্টির পর বৃষ্টিটা থেমে গিয়েছে, একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে। দূরে দূরে রাস্তার আলোগুলোকে কেমন যেন ছন্ন ছাড়া মনে হয়। এদিক ওদিক তাকাতে তাকাতে অবনীশ গেটের দিকে ধীর পায়ে এগুতে থাকে। গেটের সামনে দেখা গেল অন্ধকারে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি দুটো ট্যাক্সি কিনা বুঝতে পারল না অন্ধকারে। গেটের কাছাকাছি যেতেই তার নজরে পড়ল কে একজন একটা গাড়ি থেকে নামলো। দূর থেকে বুঝতে কষ্ট হয় না সে নারী। অবনীশ দাঁড়ালো, যেন অপেক্ষা করছে। নারী মূর্তিও যেন বুঝতে পেরে তারই দিকে এগিয়ে আসে। অবনীশ? অর্চনারই কণ্ঠস্বর। চিনতে কষ্ট হয় না অবনীশের। অর্চনা এগিয়ে এলো একেবারে অবনীশের সামনে। এত দেরি করে এলে? অর্চনা বলল। অবনীশ কোনো সাড়া দেয় না। প্রায় ঘন্টাখানেক ধরে আমি অপেক্ষা করছিলাম, ভাবছিলাম হয়তো তুমি আসবেই না। কেন ডেকেছ? চলো, এখানে নয়। হাঁটতে হাঁটতে অর্চনা বলল। দুজনে পাশাপাশি হাঁটতে থাকে অন্ধকারের মধ্যে। অবনীশ, জানি আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই। ওসব কথা থাক, কি বলতে চাও, কেন ডেকেছ? আমার সময় খুব কম, আমার কাজ আছে, বাড়ি ফিরতে হবে। আমি আর পারছি না অবনীশ। কি পারছো না? সহ্য করতে। অবনীশ কোনো কথা বলে না। অর্চনা আবার বললে, আমাকে বাঁচাও অবনীশ। আমার সঙ্গে কি তুমি রসিকতা করছো? তাই যদি হয় তো যেন আজ আর সে সম্পর্ক তোমার আমার মধ্যে নেই। বিশ্বাস করো, রসিকতা নয়। জানি আজ আর তোমার উপর আমার কোনো অধিকার নেই, তবু
তবু আমি এদেশে ফিরে এসেছি শুধুমাত্র তোমার কথা ভেবেই। আমার কথা ভেবেই? হ্যাঁ, কারণ একমাত্র তুমি ছাড়া হাজার আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি যাচ্ছি বলেই অবনীশ চলে যাবার জন্য পা বাড়ালো। করুণ কণ্ঠে যেন কান্নায় ভেঙে পড়ল অর্চনা। বললে, যেও না অবনীশ, যেও না। শোনো, তোমার প্রলাপ শোনার মতো অফুরন্ত সময় আমার নেই অর্চনা। সব কথা তোমাকে আমি বলতে পারছি না, নইলে তোমাকে বলতাম। তোমার কোনো কথাই আর শোনবার সময়ও নেই, আমার স্পৃহাও নেই। কথাগুলো বলে সত্যি আর দাঁড়ালো না অবনীশ। হনহন করে হেঁটে অন্ধকারে মিলিয়ে গেল। অর্চনা তারপরেও অনেকক্ষণ সেই অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে রইল। তার দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। কোনো মতে চোখের জল চাপতে চাপতে অপেক্ষমান ট্যাক্সির সামনে এসে ট্যাক্সির দরজা খুলে ভিতরে প্রবেশ করল। ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করে, কিধার জায়গা মাইজি? হোটেল। অবনীশ শুনল না তার কথা। অবনীশ চলে গেল। অর্চনা এখন কি করবে? মনে হয়েছিল অবনীশ হয়তো শেষ পর্যন্ত তাকে ফিরিয়ে দেবে না। হোটেলের সামনে এসে ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে অর্চনা লিফটের দিকে এগিয়ে গেল। লিফট 4 তলায় উঠে থামল। 203 নম্বর দরজার সামনে এসে দাঁড়ালো অর্চনা। তারপর ব্যাগ থেকে চাবি বের করে দরজা খুলল। সোফায় বসে সমরেন্দ্র গ্লাসে ড্রিঙ্ক ঢেলে পান করছে। অর্চনা ঘরে প্রবেশ করতেই তার দিকে তাকালো সে। কোথায় গিয়েছিলে দরজার চাবি দিয়ে? একটু কাজ ছিল। তুমি কখন ফিরেছ? অনেকক্ষণ। ঘরের দরজায় চাবি দেওয়া দেখে রিসেপশন থেকে ডুপ্লিকেট চাবি আনিয়ে দরজা খুলেছি। তা হঠাৎ এখানে তোমার কি কাজ পড়লো? বললাম তো কাজ ছিল। সেটাই তো জানতে চাইছি, কি এমন কাজ সেটা? সব কথাই তোমাকে বলতে হবে নাকি? হঠাৎ অর্চনার কণ্ঠস্বরটা যেন রুক্ষ হয়ে ওঠে। তা হবে বই কি, অবনীশের সঙ্গে দেখা করতে গিয়েছিলে বোধহয়। অর্চনা তাকালো সমরেন্দ্রের মুখের দিকে। গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তো সে বাড়ি থেকে? অর্চনা কোনো জবাব দেয় না সমরেন্দ্রের কথার, চুপ করে বসে থাকে। কেন কেন গিয়েছিলে? অর্চনা চুপ। জবাব দাও, কেন গিয়েছিলে সেখানে? আমি সেখানে যাইনি। মিথ্যে কথা, তুমি সেখানেই গিয়েছিলে। না, যাইনি সেখানে আমি। তো রে হারামজাদি! হঠাৎ সমরেন্দ্র উঠে পড়ে অর্চনার চুলের মুঠি ধরে ঝাঁকাতে লাগলো। বল বল, কেন গিয়েছিলে সেখানে? যা অর্চনা কোনোদিন করেনি গত 5 বছর, আজ হঠাৎ তাই করলো। প্রবল এক ধাক্কা দিল সমরেন্দ্রকে। সে ধাক্কা সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল সমরেন্দ্র। হারামজাদি, তোকে আমি আজ খুন করব। অর্চনার সর্বাঙ্গ তখন থরথর করে কাঁপছিল। সে ছুটে বের হয়ে গেল ঘর থেকে। দাঁড়া, তোর বড্ড বার বেড়েছে। সমরেন্দ্র কোনো মতে টলতে টলতে উঠে দাঁড়ালো। দরজার দিকে এগিয়ে গেল। করিডোরে বের হয়ে দেখলো অর্চনা কোথাও নেই। দরজাটা টেনে দিয়ে সমরেন্দ্র আবার ঘরে ফিরে এলো। শয়ন ঘরে ঢুকে সুটকেস থেকে পিস্তলটা বের করে চেম্বারে গুলি ভরল। তারপর আবার এসে বসলো সোফায়, পিস্তলটা পাশে রাখলো। রাত তখনও শেষ হয়নি। হঠাৎ একটা শব্দে ঘুমটা ভেঙে গেল অবনীশের। আবছা অন্ধকারে তার মনে হলো কে যেন বাথরুমের দরজাটা খুলে ঘরে ঢুকলো। কে কে? তাড়াতাড়ি উঠে আলোর সুইচটা টিপে দিল অবনীশ। উজ্জ্বল আলোয় ঘরটা ভরে গেল। সামনে দাঁড়িয়ে অর্চনা। অর্চনার সমস্ত মুখ রক্তহীন ফ্যাকাশে। কয়েক মুহূর্ত লাগে অবনীশের বিস্ময়ের ঘোর কাটতে। তারপর বলে, তুমি? ছুটে এসে অর্চনা অবনীশকে 2 হাতে আঁকড়ে ধরল। অবনীশ, অবনীশ। কান্নায় ভেঙে পড়ল অর্চনা। কি কি হয়েছে? কাঁদছো কেন? আমাকে বাঁচাও। বসো বসো, স্থির হয়ে বসো। অবনীশ, বলো বলো, তুমি আমাকে তাড়িয়ে দেবে না? বসো।
অবনীশ অর্চনাকে ধরে সোফার উপর বসিয়ে দিল। কিন্তু তুমি কেমন করে এ ঘরে ঢুকলে? বাথরুমের পিছনের ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে। জানো অবনীশ, সমরেন্দ্র। কি হয়েছে সমরেন্দ্রর? সে মরে গেছে। মরে গেছে সমরেন্দ্র? কি বলছো কি? হ্যাঁ, পিস্তলের গুলি খেয়ে মরে পড়ে আছে হোটেলের ঘরে। কে কে মারলো তাকে? জানি না। জানো না? না, কিন্তু আমি আমি মারিনি। বিশ্বাস করো অবনীশ, আমি তাকে মারিনি। তুমি হোটেলে ফিরে যাওনি? গিয়েছিলাম। সমরেন্দ্র তখন কোথায় ছিল? হোটেলের ঘরে। সব কথা আমায় খুলে বলো অর্চনা, অবনীশ বলল। ভিক্টোরিয়া থেকে ফিরে চাবি দিয়ে হোটেলের ঘর খুলে দেখি সমরেন্দ্র বসে বসে ড্রিঙ্ক করছে। সমরেন্দ্র ড্রিঙ্ক করছে? হ্যাঁ, সে আমায় শুধালো কোথায় গিয়েছিলাম। আমি বললাম আমার একটা কাজ ছিল তাই বেরিয়েছিলাম। ও বিশ্বাস করলো না, বলল আমি এখানেই এসেছি। তারপর হঠাৎ আমাকে মারবার জন্য আমার চুলের মুঠি ধরে। কি বলছো অর্চনা? কোনো মতে ওকে ধাক্কা দিয়ে ফেলে আমি হোটেল থেকে বের হয়ে যাই। তারপর ঘন্টা দুই রাস্তায় রাস্তায় ঘুরে আবার হোটেলে ফিরে যাই। হোটেল থেকে পালিয়েছিলে কেন? ভয়। হোটেলে ফিরে গেলেই আমি জানতাম ও আমায় চাবুক দিয়ে মারবে। চাবুক দিয়ে মারবে? হ্যাঁ অবনীশ, ওটা মানুষ নয়, একটা পিশাচ, একটা রাক্ষস। প্রায় রোজই আমাকে চাবুক মারতো ইদানিং। কেন চাবুক মারতো কেন? আমাকে চাবুক না মারলে ওর মধ্যে প্যাশন জাগতো না। একটা মরবিড স্যাডিস্টিক ক্যারেক্টার। আমাকে তুমি বাঁচাও অবনীশ, আমি ওকে খুন করিনি। আমাকে ভাবতে দাও, অবনীশ বলল। চলো অবনীশ, আমাকে নিয়ে কোথাও পালিয়ে চলো, দূরে, অনেক দূরে। তাতেই কি তুমি পুলিশের হাত থেকে নিষ্কৃতি পাবে অর্চনা? ও না, না, পুলিশ তোমাকে ঠিক খুঁজে বের করবে। কারণ তোমরা ওই হোটেলে স্বামী স্ত্রী পরিচয়ে এসে উঠেছিলে। যখন ওরা ঘরে ঢুকে সব ব্যাপারটা দেখবে, দেখবে সমরেন্দ্র গুলিবিদ্ধ হয়ে মরে পড়ে আছে আর তুমি নেই। কিন্তু সত্যি সত্যি তো আমি ওকে খুন করিনি। না করলেও সর্বাগ্রে তোমার প্রতি সন্দেহ পড়বে। কেন তুমি এভাবে চলে এলে? ঘরে ঢুকে ওকে মৃত দেখে কেন হোটেলের ম্যানেজারকে ডেকে সব কথা বললে না? তাহলে হয়তো তোমাকে ওরা সন্দেহ করতে পারতো না। অবনীশ, তাহলে এখন আমি কি করব? তাই তো, কি করবে তুমি? অবনীশ ভাবতে থাকে। অবনীশ, অর্চনা আবার ডাকলো। এসেছো যখন আপাতত এখানেই থাকো। কিন্তু সাধু সরণ আর মঙ্গলা, তারা তো আমাকে দেখতে পাবে। তাদের একটা ব্যবস্থা করতেই হবে। কি ব্যবস্থা করবে? সাধু সরণ কয়েকদিন থেকেই ছুটি চাইছিল বাড়ি যাবে বলে। ওর বোনপোর অসুখ, কালই ওকে ছুটি দিয়ে দেব। আর মঙ্গলা, অন্তত সে না থাকলে তো চলবে না, তাকে বলতেই হবে। বলবে মঙ্গলাকে? হ্যাঁ, তাকে বলবো কাল রাত্রে তুমি ফিরে এসেছো। নচেৎ তোমাকে এখানে দেখলে সে নানা রকম ভাবতে পারে। সেই ব্যবস্থাই করলো অবনীশ। কিন্তু সে যেন ঠিক স্থির হতে পারছে না কিছুতেই। অর্চনাকে নিয়ে এমন বিপদে কোনোদিন পড়তে হবে, কোনোদিন কি সে ভেবেছে? একটা মানুষকে বাড়ির মধ্যে সর্বক্ষণ তো কিছু আর আড়াল করে রাখা যাবে না। বেলা 10টা নাগাদ সাধুচরণ চলে যাওয়ার পর অবনীশ যেন কতকটা নিশ্চিন্ত বোধ করে। অর্চনা সেই গত রাত থেকেই ঠায় একভাবে বসেছিল ঘরের মধ্যে। সে কেবলই ভেবেছে সমরেন্দ্রকে কে হত্যা করল। গতকাল রাস্তায় রাস্তায় ঘুরে সেই কথাই চিন্তা করেছে সে। শেষে ক্লান্ত হয়ে পড়ে ভেবেছে এখন সে কি করবে। হোটেলেই কি আবার ফিরে যাবে? তাছাড়া আর যাবেই বা কোথায়? বাপের ওখানে সে আর ফিরে যেতে পারে না। তারা নিশ্চয়ই সব জানেন। মা ক্ষমা করলেও তার বাবা তাকে কখনোই ক্ষমা করবেন না। তিনি কোনো মতেই গৃহত্যাগিনী মেয়েকে আর গৃহে স্থান দেবেন না। তিনি হয়তো সঙ্গে সঙ্গে বলবেন, বের হয়ে যাও, এখানে তোমার স্থান নেই। সমরেন্দ্রের হাত ধরে যেদিন অর্চনা তার স্বামীর গৃহ ত্যাগ করেছিল, সেদিন ভবিষ্যতের কোনো চিন্তাই তার মনে স্থান পায়নি। সামনে ছিল অন্য এক জগতের স্বপ্ন, আর ছিল সমরেন্দ্র। দীর্ঘ 6টা বৎসর স্বামী গৃহে প্রায় সর্বক্ষণই তাকে একা একা কাটাতে হয়েছে।
অবনী সর্বক্ষণই তার ব্যবসা আর ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত থাকত। মাল তৈরি, তার ডেলিভারি, এক্সপোর্ট, কি করে দিনকে দিন ব্যবসাটাকে আরো বড় করে তোলা যায়, এই ছিল তার সর্বক্ষণের একমাত্র চিন্তা। ঘরে যে একজন আছে, তারও যে কিছুর প্রয়োজন থাকতে পারে জীবনে, সে কথাটা ভাববার মতো সময় পায়নি অবনীশ। অনন্যপায় হয়ে অর্চনা তার বন্ধু বান্ধবী, ক্লাব, পার্টি নিয়ে মেতে থাকত। ঘর সংসার কোনোদিন তার মনকে বাঁধতে পারেনি। তাছাড়া সংসারের কোনো কাজই তো তাকে করতে হতো না। যা কিছু কাজ সব করতো সাধুচরণ আর মঙ্গলা। অবনীশ কখনো ফিরত রাত 10টার পর, কখনো বা 11টার পর। তারপরেই পরিশ্রান্ত সে খেয়ে দিয়ে শুয়ে পড়ত। যেদিন পার্টিতে যেত বা যেদিন তার বাড়িতে পার্টি থাকতো, সেদিন অন্য কথা। কিন্তু যেদিন বাড়িতে থাকতো, দেখতে অবনীশ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে, তার নাক ডাকতে শুরু করেছে। ঘুম আসতো না অর্চনার। যত রাজ্যের দেশি বিলাতি ম্যাগাজিন আর কিছু উপন্যাস গল্পের বই কিনে আনত, সেই সব নিয়েই সে ঘরে বসে পড়ত। রাত গভীর হতে গভীরতর হতো। অবনীশ পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে আর সে বসে বসে পড়ছে। অর্চনা ক্লান্ত হতো, হাই তুলতো। কোনোদিন শয্যায় গিয়ে অবনীশের পাশে শুয়ে পড়ত। চোখ বুজে পড়ে থাকতো, ঘুম আসতো না। একক নিঃসঙ্গ এক জীবন। মধ্যে মধ্যে আসতো সমরেন্দ্র। কি করছো অর্চনা? সমরেন্দ্র হয়তো বলতো। কি আর করব, পড়ছি। চলো না ম্যাটিনি শোতে কোনো সিনেমায় যাওয়া যাক। না। কেন, অবনীশ কিছু বলবে? তার আমার দিকে তাকাবার সময় আছে নাকি? সত্যি, সমরেন্দ্র বলতো। অবনীশটা একটা অদ্ভুত মানুষ। সুন্দরী তরুণী বউ ঘরে একলা বসে থাকে আর সে দিনরাত ব্যস্ত কেবল টাকা রোজগারের ধান্দায়। সমরেন্দ্রের কথায় অর্চনার মনের মধ্যে কেমন যেন একটা অভিমান জমা হয়ে উঠত। অবনীশের অবহেলাটা যেন বড় বেশি করে পীড়িত করতো তাকে। সমরেন্দ্র বলতো, চলো চলো ওঠো। আর ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত সমরেন্দ্র তাকে ঘরের বাইরে না নিয়ে গিয়ে ছাড়তো না। অথচ সমরেন্দ্রকে কোনোদিনই তার বিশেষ ভালো লাগেনি। এমনকি ভালো করে কথাও বলতো না সে তার সঙ্গে। কিন্তু সমরেন্দ্র তার কোনো পরোয়া করতো না। একটা ছিনিয়ে জোকের মতোই তার সঙ্গে লেগে থাকতো। সমরেন্দ্র দু চোখের দৃষ্টিটা যেন অর্চনাকে বিশেষ করে নাড়া দিত। তার সে দৃষ্টির মধ্যে যেন কিসের একটা ক্ষুধা। তার চোখ দুটো যেন অর্চনাকে গ্রাস করতে চায়। শেষ পর্যন্ত দিনের পর দিন নিঃসঙ্গতা ও অবনীশের অবহেলায় পুঞ্জীভূত অভিমানে অর্চনা সমরেন্দ্রকে তার নিজের অজ্ঞাতেই বুঝি প্রশ্রয় দিতে শুরু করেছিল একদিন। সমরেন্দ্র সে সুযোগটুকু পুরোপুরি সদ্ব্যবহার করেছিল। অবনীশ যখন অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের কেবিনে, তখন সমরেন্দ্র একদিন বললে, কি করে জীবনের সঙ্গে তুমি কম্প্রোমাইজ করে আছো অর্চনা? অর্চনা হেসেছে, বলেছে, তা কি করব, বিদ্রোহ করতে পারো না? কিছুদিন তুমি ওকে একটু অবহেলা করো, তাহলেই ও বুঝবে। কিরকম? রোজ রোজ হাসপাতালে যাও কেন? যেও না। ও যে অসুস্থ। হোক অসুস্থ, সর্বক্ষণ তো ডাক্তার নার্সরাই ওকে দেখাশোনা করছে। না গেলে ও দুঃখ পাবে, সেই জন্যই তো রোজ যেতে বারণ করছি। তাহলে যদি ও তোমার কথা ভাবতে শুরু করে? কে বলেছে ও আমার কথা ভাবে না? ভাবে না, কখনোই ভাবে না। ও ভাবে কেবল ওর বিজনেসের কথা, ব্যাংক ব্যালেন্সের কথা। অর্চনা সেদিন মনে হয়েছিল সমরেন্দ্র হয়তো নেহাত মিথ্যে বলেনি। তার দিক থেকে অবহেলা পেলে হয়তো অবনীশের মনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেবে। এই নিঃসঙ্গ একাকিত্ব সত্যিই যেন দুঃসহ। অবনীশ কি একবার ভাবল না তার দিন কেমন করে কাটে? অর্চনা সত্যি সত্যি প্রত্যহ হাসপাতালে যাওয়া কমিয়ে দিল। প্রত্যহই সমরেন্দ্র আসত। সমরেন্দ্রের সঙ্গে সে এখানে ওখানে যেতে শুরু করলো। 2-3 দিন পরে হয়তো একদিন অর্চনা যেত হাসপাতালে অবনীশকে দেখতে। কিন্তু কখনো সেজন্য অবনীশ কোন অনুযোগ করতো না, জিজ্ঞাসা করতো না 2 দিন কেন আসোনি। এমনকি একবার 7 দিন পর অর্চনা গেল হাসপাতালে, অবনীশ কিছুই বলল না। অর্চনার মনটা ক্রমশ তার নিজের অজ্ঞাতেই অবনীশের দিক থেকে সরে আসতে থাকে, এবং সেটার পিছনে যে দীর্ঘদিনের জমে ওঠা অভিমান ছিল, সেটাই সে সেদিন স্পষ্ট করে বুঝে উঠতে পারেনি। তারপর হঠাৎই একদিন সমরেন্দ্র একটা কথা বলল অর্চনাকে। একটা সন্তানও যদি তোমার থাকতো অর্চনা, তবে হয়তো এতটা বোর্ড ফিল করতে না। আচম্বিতে সমরেন্দ্রের কথাটা অর্চনা দীর্ঘদিনের একটা দুর্বল স্থানে আঘাত করল। মনের মধ্যে সত্যি একটা মাতৃত্বের ক্ষুধা ছিল অর্চনার। বিচিত্র কিছু নয়।
ব্যাপারটা সব মেয়ের পক্ষেই স্বাভাবিক। মাতৃত্বই যে একটি মেয়ের জীবনে সর্বাপেক্ষা সাফল্য ও গৌরবের ব্যাপার। বোধহয় অবনীশও সে কথাটা ভেবেছিল, তাই বিবাহের 3 বছর পরে তাকে নানা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে। ডাক্তারের সঙ্গে অবনীশের কি কথা হয়েছে সে জানে না। অবনীশ তাকে কোনোদিন কিছু বলেনি, সেও কোনো প্রশ্ন করেনি। একদিন বলেছিল অর্চনা, শুধু শুধু ডাক্তারের কাছে তুমি আমাকে নিয়ে যাও কেন? অবনীশ বলেছিল, আমাদের একটা বাচ্চা না হলে যেন আর ভালো লাগছে না। অর্চনা হেসেছে। অবনীশ বলেছে, হাসছো কেন? হাসবো না তো কি, আচ্ছা হওয়ার সময় চলে গেছে নাকি? শেষে একদিন ডক্টর নন্দীর চেম্বার থেকে অবনীশ বের হয়ে আসবার পর তাকে যেন কেমন গম্ভীর দেখাচ্ছিল। অত গম্ভীর কেন, কি হয়েছে? অর্চনা বলেছে। কি আবার হবে? একটা কথা বলবো অবনীশ। কি? তোমার মনের মধ্যে একটা সন্তানের আকাঙ্ক্ষা খুব, তাই না? তোমার নেই? কি জানি, অর্চনা বলল। সেই দিন কথাটা বলেছিল অর্চনা অবনীশকে। অর্চনা বলেছিল, আচ্ছা অবনীশ, সত্যিই কি আমাদের কোনোদিনই সন্তান হবে না? অবনীশ স্তব্ধ হয়ে গিয়েছিল, কোনো জবাব দিতে পারেনি। কোনোদিনই মা হতে পারবে না একজন নারীর পক্ষে এ যে কত বড় মর্মান্তিক। অবনীশ কি তা বুঝতে পারেনি সেদিন? পেরেছিল বইকে। অনেকক্ষণ পরে অবনীশ শুধিয়েছিল, হঠাৎ ওই কথাটা তোমার মনে হলো কেন অর্চনা? এমনিই বললাম অবনীশ, এমনি। অর্চনা আর কোনো কথা বলেনি। তারই কয়েকদিন পরে অবনীশের অ্যাক্সিডেন্ট হলো। সমরেন্দ্রের ওই কথায় অর্চনার হঠাৎ কেন যেন মনে হলো সে বোধহয় সত্যিই কোনোদিন মা হতে পারবে না। কারণ ওই ঘটনারই 2 দিন আগে, প্রায় 10 দিন বাদে, অর্চনা হাসপাতালে গিয়েছিল অবনীশকে দেখতে। সে কেবিনে ঢুকতে যাবে, হঠাৎ ডক্টর ব্যানার্জির একটা কথা তার কানে এলো। আপনি তো ক্রমশ ভালো হয়ে উঠছেন মিস্টার মিত্র, তবে একটা পা সামান্য ডিফেক্টিভই হয়তো থেকে যাবে আপনার। পা তো এরকম কত লোকেরই আকস্মিক দুর্ঘটনায় ডিফেক্টিভ হয়ে যায়, সেটা হয়তো আপনি একদিন ভুলেও যাবেন। কিন্তু কিন্তু কি ডক্টর ব্যানার্জি? অ্যাক্সিডেন্টে আরো একটা ভাইটাল জিনিস আপনার হরণ করে নিয়েছে। কি বলছেন? আই এম রিয়েলি সরি মিস্টার মিত্র। আর কোনোদিনই আপনি এ জীবনে সন্তানের বাবা হতে পারবেন না। ডক্টর ব্যানার্জি! চরম এই দুঃসংবাদে চিৎকার করে উঠেছিল অবনীশ অস্ফুট কণ্ঠে। কথাটা আপনি একদিন না একদিন জানতে পারতেনই। কেবিনে ঢোকার মুখেই থমকে দাঁড়িয়ে গিয়েছিল অর্চনা ডক্টর ব্যানার্জির ওই শেষের কথাগুলো কানে যেতেই। এই কোন মর্মান্তিক সংবাদ দিলেন ডক্টর ব্যানার্জি তার স্বামীকে? ডক্টর ব্যানার্জি তখনও যেন কি বলছিলেন অবনীশকে, কিন্তু অর্চনা আর সেখানে দাঁড়ায়নি। সে পালিয়ে এসেছিল সেদিন কেবিনের দরজার সামনে থেকে। অর্চনা সরে এসেছিল, চলে এসেছিল হাসপাতাল থেকে চুপি সারে। তারপর আর সে হাসপাতালের দিকে পা বাড়ায়নি। কটা দিন তারপর কথাটা মনের মধ্যে দিন রাত ঘোরাফেরা করলেও ক্রমশ মনকে যেন অর্চনা শান্ত করে এনেছিল। কিন্তু আজ সমরেন্দ্রর কথাটা যেন নতুন করে তার মনের মধ্যে কয়েকদিন আগেকার সংঘাতটা জাগিয়ে তুলল। আচ্ছা অর্চনা, ইচ্ছা করে না তোমার ছোট একটা বাচ্চা? চলো বাড়ি চলো, হঠাৎ অর্চনা বললে। এক্ষুনি ফিরবে কেন? এই তো বেরোলাম আমরা। অর্চনা তখন ভাবছে অবনীশকে বিয়ে করে সে কি পেল, কি পেয়েছে সে জীবনে? বরং একদিক থেকে অবনীশ তার জীবনটাকে ব্যর্থ করে দিয়েছে। একটা অভিমান, সেই সঙ্গে একটা আক্রোশ যেন অর্চনার মনের মধ্যে পুঞ্জীভূত হতে থাকে। একটা অবর্ণনীয় যন্ত্রণা যেন বুকটা তার চেপে ধরতে থাকে। চলো সমরেন্দ্র, বাড়ি চলো, অর্চনা আবার বলল। কি হলো? সমরেন্দ্র বললে, কিছু না, বাড়ি চলো। অনেকদিন থেকেই একটা শূন্যতা অর্চনার চারপাশ থেকে তাকে যেন কোণঠাসা করে ফেলেছিল। যে শূন্যতাকে সে অস্বীকার করতে চেয়েছে, অবজ্ঞা করতে চেয়েছে, আজ সেই শূন্যতাই যেন তার শ্বাসরোধ করতে লাগলো। তার আশেপাশে কোথাও যেন এতটুকু হাওয়া নেই। কয়েকটা দিন অতঃপর অর্চনা আর ঘর থেকেই বেরোলো না। সমরেন্দ্র প্রত্যহ আসে এবং ডেকে ডেকে অনুরোধ করে ফিরে যায়। সেদিনও চুপটি করে ঘরের মধ্যে সন্ধ্যার পর অর্চনা একা একা বসেছিল। হঠাৎ ঘরের আলোটা জ্বলে উঠল। অর্চনা দেখল সামনে দাঁড়িয়ে সমরেন্দ্র। সমরেন্দ্র তার দিকে তাকিয়েছে, তার দুচোখের দৃষ্টিতে সেই আগুন, যে আগুনকে সে বরাবর ভয় করে এসেছে। অর্চনা, তুমি কি শেষ পর্যন্ত পাগল হয়ে যাবে?
দিন রাত ভূতের মতো ঘরের মধ্যে বসে আছো, কোথাও বের হও না, কারোর সঙ্গে কথাও বলো না। তুমি যাও সমরেন্দ্র। আতঙ্কগ্রস্ত গলায় কথাটা বললে অর্চনা। না, আজ তোমাকে আমি জোর করে বাইরে নিয়ে যেতে এসেছি, তোমাকে যেতেই হবে। অর্চনার মনের মধ্যে সেদিন কেবল যেন একটা হাহাকার, একটা চরম ব্যর্থতার শূন্যতা যেন তাকে গ্রাস করেছে। সে যেন তার ভালো মন্দের বিচার বুদ্ধিটুকু হারিয়ে ফেলেছে। তাই সমরেন্দ্র যখন বলল যেতেই হবে, তখন অর্চনা কেমন যেন অসহায় দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, কোথায়? সমরেন্দ্র আরো দুপা এগিয়ে এলো, তার একখানা হাত অর্চনার কাঁধের উপর রাখলো, বললে, কেন কেন তুমি এই অপমান সহ্য করবে অর্চনা? সমরেন্দ্রের দু চোখে তখন যেন আগুন জ্বলছে। অর্চনার বুকের ভিতরটা তখন কাঁপতে শুরু করেছে। ভীরু দৃষ্টিতে সমরেন্দ্রের দিকে তাকিয়ে অর্চনা বললে, কোথায় তুমি আমাকে নিয়ে যেতে চাও সমরেন্দ্র? কোথায়? জানি না, কেবল এইটুকু বলতে পারি, এই ঘর, তোমার এই প্রতিনিয়ত মৃত্যুর মাঝখান থেকে কোথায় তোমায় আমি নিয়ে যেতে চাই। তোমায় আমি নিয়ে যেতে চাই অন্য কোথাও। হঠাৎ অর্চনা কেঁদে ফেলল। আমি আমি বোধহয় পাগল হয়ে যাব সমরেন্দ্র। যা সমরেন্দ্র এতদিন কখনো করেনি, আজ তাই করল। অর্চনার পাশে বসে তাকে তার দুই বলিষ্ঠ বাহুর বন্ধনে বুকের উপর টেনে নিল। অর্চনা, চলো চলো অর্চনা, লেট আস লিভ, লেট আস লিভ। আমরা নতুন করে বাঁচব, নতুন করে ঘর বাঁধবো। এখানে থাকলে তুমি বাঁচবে না, তুমি মরে যাবে। অর্চনার এতটুকু প্রতিরোধের ক্ষমতাও যেন তখন আর তার নেই। বন্যার জল যেমন সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, সমরেন্দ্রের বন্য হিংস্র উলঙ্গ লালসা যেন তেমনি করে অর্চনাকে ভাসিয়ে নিয়ে গেল। অর্চনার শিথিল অবসন্ন দেহটা সমরেন্দ্রের বিশাল বক্ষের উপর এলিয়ে পড়ল। অর্চনা ভাবতে থাকে সোফার উপর বসে বসে, সেদিন সমরেন্দ্র সেই বন্য হিংস্র লালসা সত্যিই হয়তো তার দেহ ও মনকে একটা অনাস্বাদিত ক্ষণিক তৃপ্তি দিয়েছিল। নচেত কেমন করে সে তার 10 দিন পরেই সমরেন্দ্রের হাত ধরে ওই বাড়ির চৌকাট পার হয়ে গেল। চোখ তুলে তাকালো অর্চনা। অবনীশ ঘরের মধ্যে পঙ্গু পাটা টেনে টেনে পায়চারি করছে। মাথার চুল রুক্ষ এলোমেলো, দু চোখে কি এক অস্বাভাবিক দৃষ্টি। সেই শান্ত সহিষ্ণু মানুষটা। এত বছর বাদে মঙ্গলা অর্চনাকে দেখে খুশি হয়েছে, কিন্তু প্রথমটায় ঘরের মধ্যে পা দিয়ে অর্চনাকে বসে থাকতে দেখেই সে হকচকিয়ে গেল। মা, তুমি কখন এলে গো? অর্চনা চুপ। অবনীশের দিকে তাকালো মঙ্গলা। অবনীশ চোখের ইশারায় বললে অর্চনাকে বিরক্ত না করতে। তারপর বললে, মার জন্য চা নিয়ে আয়, আর কিছু খাবার। মঙ্গলা বললে, এক্ষুনি আনছি বাবু, বলে বের হয়ে গেল ঘর থেকে মঙ্গলা। অবনীশের সঙ্গে সঙ্গে বের হয়ে এলো ঘর থেকে, আস্তে করে ডাকলো, মঙ্গলা বাবু। ওর এখনো মাথার গোলমালটা সম্পূর্ণ ভালো সারেনি। মাথার গোলমাল হতেই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। হঠাৎ আবার কাল রাত্রে ফিরে এসেছে। ভয়ে ভয়ে মঙ্গলা শুধালো, এখন কেমন আছে মা? অনেকটা স্বাভাবিক। হ্যাঁ, আর শোন একটা কথা, কেউ যেন জানতে না পারে ও ফিরে এসেছে। এখন ওর ভালোভাবে চিকিৎসার দরকার। আপনি কিছু ভাববেন না বাবু, আমার কাছ থেকে কেউ কিছু জানতে পারবে না। অবনীশ যেন অনেকটা নিশ্চিন্ত হয়। যাক, মঙ্গলাকে সে হয়তো বোঝাতে পেরেছে। থাক এখানে অর্চনা কয়েকটা দিন, তারপর সে অর্চনাকে নিয়ে কলকাতার বাইরে কোথাও কিছুদিনের মতো চলে যাবে। এই শহরের বাইরে গেলেই হয়তো অর্চনা অনেকটা সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠবে। কিন্তু কোথায় যাবে অবনীশ অর্চনাকে নিয়ে? যেখানেই যাক সে অর্চনাকে নিয়ে সমরেন্দ্রের ব্যাপারটার সে কি করবে? অর্চনা যাই বলুক, তার হাতেই যে সমরেন্দ্র শেষ পর্যন্ত মৃত্যু ঘটেছে, অবনীশের সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। আক্রোশে অন্ধ হয়ে হয়তো অর্চনা সমরেন্দ্রকে হত্যা করেছে। সে সময় কোনো যুক্তিই তার আক্রোশকে প্রশমিত করতে পারেনি। ঘটনা হয়তো এমন ঘটেছিল, অর্চনা তার সহ্যের সীমাকে অতিক্রম করে গিয়েছিল। কিন্তু সে যাই হোক, অর্চনা যখন শেষ পর্যন্ত তারই আশ্রয় এসেছে, সে অর্চনাকে বাঁচাবার চেষ্টা করবে। কিন্তু তাহলেও একটা চিন্তা তার মন থেকে যায় না। কেবলমাত্র অর্চনার চিন্তাই তো নয়, সেই সঙ্গে যেটাকে ভাবতে হচ্ছে সমরেন্দ্রর কথাটাও।
এতক্ষণে নিশ্চয়ই হোটেলের ঘরে সমরেন্দ্রর গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহটা আবিষ্কৃত হয়েছে। সেখানে কোন নাটকের সূত্রপাত হয়েছে কে জানে। একটা স্বাভাবিক সুস্থ মানুষের অস্বাভাবিক আকস্মিক মৃত্যুর ব্যাপারটা কারো পক্ষেই সহজে গ্রহণযোগ্য হয় না। এদিকে পরের দিন সকাল 6:30 নাগাদ ব্যাপারটা প্রথম গোচরে এলো ওই হোটেলেরই একটি বেয়ারার। ভোরবেলা সে মর্নিং টির ট্রে হাতে নিয়ে 4তলায় 203 নম্বর কামরাটার সামনে এসে দাঁড়াতেই চোখে পড়ল ঘরের দরজাটা হাহা করছে খোলা। ঘরের ঠান্ডা হাওয়া খোলা দরজা পথে বেরিয়ে আসছে। বেয়ারা মানিকলাল একটু যেন অবাকই হয়। সাহেব আর মেম সাহেব রাত্রে ঘরের দরজা খুলেই শুয়ে পড়েছে নাকি? অবশ্যই ভয়ের কিছু নেই, এই হোটেলে চুরি বড় একটা হয় না, কিন্তু দরজাটা খোলা থাকাই যেন অস্বাভাবিক। এমনটা তো কখনো সে দেখেনি। ক্ষণিকের জন্য এই কথাটা তার মনের মধ্যে উদয় হয়েছিল। তারপরে সে ট্রেটা দুহাতে নিয়ে ঘরের মধ্যে গিয়ে ঢুকলো। ঘরের আলো জ্বলছে। সেই আলোতেই সামনের দিকে তাকাতেই মানিকলাল যেন হঠাৎ ভূতগ্রস্তের মতো থমকে দাঁড়িয়ে গেল। তার কণ্ঠ হতে একটা অস্ফুট চিৎকার তার অজ্ঞাতেই বের হয়ে এলো। মেঝের কার্পেটের ওপরে চিত হয়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে সাহেব। তার ডান দিককার বুকের কাছে গায়ের জামাটা রক্তে লাল। মানিকলালের হাত থেকে ট্রেটা সশব্দে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে মানিকলাল যেন ভূতে তাকে তাড়া করেছে এমনভাবে ছুটে পালালো ঘর থেকে। করিডোর দিয়ে ছুটতে ছুটতে সিঁড়িগুলো লাফিয়ে লাফিয়ে অতিক্রম করে সোজা এসে রিসেপশনের কাউন্টারের সামনে থমকে দাঁড়ালো মানিকলাল। রীতিমতো হাঁপাচ্ছে সে তখন। কাউন্টারে রাতে ডিউটি ছিল বেঞ্জামিন গোমেসের। আশেপাশে অত সকালে আর কেউ ছিল না। কি হয়েছে মানিকলাল? সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে স্যার। 4তলার 203 নম্বর কামরায়। কি কি হয়েছে? বিলের থেকে 2 দিন আগে যে সাহেব আর মেম সাহেব এসে 203 নম্বর ঘরে উঠেছিল, সেই সাহেব মেঝেতে মরে পড়ে আছে। তার গায়ের জামার বুকের কাছে রক্ত। তুমি তুমি কি করে জানলে মানিকলাল? মর্নিং টি নিয়ে গিয়ে দেখি কামরার দরজাটা হা করছে খোলা। দরজা খোলা দেখি আমি অবাক হয়েছিলাম। তারপর ঘরের মধ্যে ঢুকে দেখি। গোমেজ তখনই ইন্টারকম টেলিফোনের ম্যানেজার মিস্টার গিলানিকে ডাকলো। কিছুক্ষণ অপর প্রান্তে ফোনটা গো গো শব্দ করার পর মিস্টার গিলানির সদ্য ঘুম ভাঙা জড়ানো কণ্ঠস্বর ভেসে এলো। হোয়াটসঅ্যাপ? স্যার শিগগির আসুন, আমি গোমেশ। কি হয়েছে গোমেশ? বোধ হয় খুন খুন হয়েছে। খুন? কোথায়? এই হোটেলের 4তলায় 203 নম্বর কামরায়। হোয়াট? হ্যাঁ স্যার, শিগগিরই আসুন। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। ব্যাপারটা যেন পাঁচকার না হয়, তাহলে একটা গোলমাল শুরু হয়ে যাবে। মিনিট 20 মধ্যেই মিস্টার গিলানি, গোমেশ ও মানিকলাল এসে 203 নম্বর কামরার মধ্যে ঢুকল। মিস্টার গিলানি ও রিসেপশনিস্ট গোমেশ উভয়ই ঘরে প্রবেশ করে ওই বীভৎস দৃশ্যটা দেখে থমকে দাঁড়িয়ে যায়। চিত হয়ে সমরেন্দ্র দেহটা পড়ে আছে মেঝেতে, একেবারে বড় সোফাটার সামনে। সোফার সামনে সেন্টার টেবিলটা উল্টে পড়ে আছে, আর মেঝেতে পড়ে আছে একটা ভ্যাট 69-এর শূন্য বোতল, গোটা 2 খালি সোডার বোতল, অ্যাস্ট্রে এবং একটা জলের জাগ। কাচের জলের জাগটা ভেঙে গেছে, আর 2টো কাচের ড্রিঙ্ক গ্লাস। মৃতের পরনে স্লিপিং স্যুট, বুকের সব বোতাম লাগানো নয়, খালি পা। পায়ে চপ্পল জোড়ার একটাই দেখা যাচ্ছে, অন্যটা নজরে পড়ল না। আর আর মৃতের বাম হাতের মধ্যে ধরা একটা পিস্তল। এবং একটা নয়, পরীক্ষা করতে দেখা গেল বুকের ডান পাশে ঠিক কণ্ঠার নিচে আর তার ইঞ্চি 5 নিচে পরপর 2টো জায়গায় জামাটা রক্তে লাল হয়ে শুকিয়ে আছে। বুঝতে কষ্ট হয় না মিস্টার গিলানির, ওই 2টো জায়গাতেই ক্ষতচিহ্ন আছে শরীরে। বিস্ময়ে বিস্ফারিত দৃষ্টিতে মৃতের দিকে তাকিয়েছিল মিস্টার গিলানি। এক্স মিলিটারির একজন কর্নেল মিস্টার গিলানি। বয়স হয়েছে তা প্রায় 60-এর কাছাকাছি, কিন্তু দেখলে অত বয়স হয়েছে বলে মনে হয় না। দীর্ঘ 6 ফুট লম্বা চেহারা, মাথায় চুলের 2-3 অংশ সাদা হয়ে গিয়েছে, চোখে চশমা। গোমেশ বললে, স্যার আত্মহত্যা মানে সুইসাইড নয় তো?
গোমেশের কথায় মিস্টার গিলানি ওর মুখের দিকে তাকালো। সুইসাইড? হ্যাঁ, মনে হচ্ছে না আমার তা, তবে হতেও পারে। মানিকলাল স্যার, তুমি যখন ভোরে এই কামরায় চা নিয়ে আসো তখন আর কাউকে দেখোনি? না স্যার, আর কাউকেই দেখিনি। আর কাউকে দেখোনি? কিন্তু মেম সাহেব মানে সাহেবের স্ত্রী গেল কোথায়? দেখিনি তো স্যার। দেখোনি? না। বেডরুমে কেউ ছিল না? ওদিকটায় তো আমি যাইনি স্যার। মানিকলাল বলল। দরজাটাও বেডরুমের দেখছি বন্ধ। কথাটা বলে মিস্টার গিলানি এগিয়ে গিয়ে শয়নঘরের দরজায় ধাক্কা দিল। ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। সে ঘরে আলো জ্বলছে, কিন্তু ঘরে কেউ নেই। বাথরুমটাও দেখলো মিস্টার গিলানি, সেখানেও কেউ নেই। এম সাহেব গেল কোথায়? অস্ফুট স্বরে যেন পুনরায় স্বগতোক্তি করলো মিস্টার গিলানি। গোমেশ বললে, ব্যাপার স্যাপার দেখে সে হয়তো ভেগেছে স্যার, স্বামীকে মৃত ফেলে। মিস্টার গিলানি বললে, কে জানি স্যার, স্বামী স্ত্রী বলে তো পরিচয় দিয়েছিল, স্বামী স্ত্রী নাও হতে পারে। গোমেশ ওই কথাটা বললে কারণ মাস 2 আগে ওই রকম একটা ঘটনা ঘটেছিল। স্বামী স্ত্রী পরিচয়ী দুজন এসে ওই হোটেলে উঠেছিল। 3 সাতেক বাদে বিচিত্র এক ঘটনা। মেয়েটিকে ফেলে হোটেলের বিল না চুকিয়েই পুরুষটি উধাও। মিস্টার গিলানি খুব একটা হইচই করেনি, হোটেলের গুডউইল আর প্রেস্টিজের কথা ভেবে। মিস্টার গিলানি টাকার মায়া ত্যাগ করেই মেয়েটিকে ছেড়ে দিয়েছিল শেষ পর্যন্ত। গোমেশ, পার্ক স্ট্রিট থানায় তুমি একটা ফোন করে দাও। আমার নাম করে বলো হোটেলে একটা দুর্ঘটনা ঘটেছে কাল রাত্রে। আর শোনো, এই কামরার দরজাটা লক করে দাও। ঠিক আছে স্যার। মিস্টার গিলানি চিন্তিত মনে অতঃপর ঘর থেকে বের হয়ে এলো। তারপর লম্বা করিডোরটা অতিক্রম করে লিফটের ঘরের সামনে এসে দাঁড়ালো। বোতাম টিপতেই লিফটটা ওপরে চলে এলো। লিফটম্যান ম্যানেজার সাহেবকে দেখে একটা সেলাম দিল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মিস্টার গিলানি ভাবছিল, ব্যাপারটা যদি আত্মহত্যাই হয় তো হঠাৎ ভদ্রলোক সেই সুদূর ইংল্যান্ড থেকে এত পথ পাড়ি দিয়ে কলকাতা এসে এমন করে আত্মহত্যা করতে গেলে কেন? একদিন সামান্য একটু পরিচয় ও কথাবার্তা হয়েছিল তার সঙ্গে ওই লিফটের মধ্যেই। স্বামী স্ত্রী দুজনাই ছিল, তারা নিচে নামছিল। সেই সময় মিস্টার গিলানির দুজনকেই যেন কেমন সেদিন একটু চেনা চেনা মনে হয়েছিল, কিন্তু সে সময় ব্যাপারটা নিয়ে মিস্টার গিলানি কোনো রকম মাথা ঘামায়নি, এবং পরে আর কথাটা তার মনেও পড়েনি। আজ এই মুহূর্তে যেন কথাটা আবার নতুন করে মনে পড়ছে তার। আর্মি থেকে রিটায়ার করে আজ বছর 7 হবে এখানে ম্যানেজার হয়ে আছে মিস্টার গিলানি। কর্তৃপক্ষ তার সুষ্ঠু হোটেল পরিচালনায় খুব খুশি। হোটেলের মধ্যেই থাকে মিস্টার গিলানি। স্ত্রী অনেকদিন হলো মারা গেছে। একটি মাত্র কন্যা সন্তান। তার বিয়ে হয়েছে বছর 8 আগে এক আর্মি অফিসারের সঙ্গেই, কর্নেল যশবন্ত সিং। জামাই ও মেয়ে সুনিতা এখন থাকে জলন্ধরে। কখনো সখনো আসে 2-1 দিনের জন্য বাপের সঙ্গে দেখা করতে। এই হোটেলে তার কোয়ার্টারই থাকে। একা মানুষ মিস্টার গিলানি, কেবলমাত্র একটু বেশি পান দোষ আছে, তাছাড়া আর কোনো দোষ নেই তার চরিত্রে। অত্যন্ত স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক। পার্ক স্ট্রিট থানা থেকে ওসি নির্মল চাটুর্য এলো বেলা 8:15 নাগাদ। গিলানির পূর্ব নির্দেশ মতো সকালে ডিউটিরত রিসেপশনিস্ট মিস্টার ছেত্রী তাকে গিলানির নিচের অফিস ঘরে পাঠিয়ে দিল। মিস্টার গিলানি তাকে বললে, আসুন মিস্টার চ্যাটার্জি। কি ব্যাপার কর্নেল? চাটুর্য গিলানির পূর্ব পরিচিত, আরও 2-4 বার ইতিপূর্বে সে ওই হোটেলে এসেছে। একটা বিশ্রী ব্যাপার ঘটে গেছে, একটা দুর্ঘটনা। দুর্ঘটনা? হ্যাঁ, 4 তলায় 203 নম্বর কামরায় এক ভদ্রলোক আর তার স্ত্রী দিন 3 আগে লন্ডন থেকে এসেছেন। এখানেই উঠেছিলেন সোজা এয়ারপোর্ট থেকে এসে। বলেছিলেন দিন 15 থাকবেন। সেই ভদ্রলোক মানে মিস্টার বাসুকে আজ ওই কামরায় গুলিবিদ্ধ মৃত অবস্থা দেখা যাচ্ছে। গুলিবিদ্ধ? হ্যাঁ, তার হাতের মধ্যে একটা পিস্তলও আছে। আর তার স্ত্রী? বিশেষ বাসুকে দেখা যাচ্ছে না। সংক্ষেপে অতঃপর ঘটনাটা বলল গিলানি। চাটুর্যে শুনে গেল। ঠিক ওই সময় টেবিলের ওপরে রক্ষিত ঘরের ফোনটা বেজে উঠল।
গিলানি ফোনটা তুলে নিল। স্যার, আমি রিসেপশন কাউন্টার থেকে মিস্টার ছেত্রী কথা বলছি। কি ব্যাপার? একজন ভদ্রলোক মিস্টার রায় আপনার সঙ্গে দেখা করতে চান। বলো, এখন আমি ব্যস্ত। বলছিলাম স্যার, কিন্তু উনি বলছেন আপনি তাকে ভালো করে চেনেন। চিনি? হ্যাঁ, মিস্টার কিরিটি রায়। নামটা শোনা মাত্র গিলানি বলে, ও আচ্ছা, এক্ষুনি তাকে পাঠিয়ে দাও আমার অফিস ঘরে। পাঠিয়ে দেব? হ্যাঁ হ্যাঁ, গিলানি আবার বললে, আর শোনো, সার্ভিস রুমে জানিয়ে দাও আমার অফিস ঘরে 2 কাপ কফি যেন এক্ষুনি পাঠিয়ে দেয়। মিস্টার ছেত্রী বললে, তাই দিচ্ছি স্যার। একটু পরেই যে দীর্ঘকায় মানুষটি এসে অফিস ঘরে ঢুকলো, সে শুধু গিলানিরই পূর্ব পরিচিত নয়, নির্মল চাটুর্যেরও পরিচিত, কিরিটি রায়। আসুন আসুন মিস্টার রায়, আপনি বোধহয় গড সেন্ট। প্লিজ বি সিটেড। কি ব্যাপার? আমি কিন্তু এসেছি মিস্টার গিলানি আমার নিজেরই একটা ব্যাপারে। আপনার নিজের ব্যাপারে? হ্যাঁ। কি বলুন তো? গিলানি বললে, আপনার এখানে 3-4 আগে লন্ডন থেকে এক দম্পতি এসে উঠেছেন। সম্ভবত তারা হচ্ছেন মিস্টার ও মিসেস বাসু। গিলানি কয়েক মুহূর্ত কিরিটির মুখের দিকে তাকিয়ে থেকে বলে, মিস্টার এস বাসু কি? হ্যাঁ, সমরেন্দ্র বাসু, আর তার সঙ্গে তার স্ত্রীও এসেছেন। না মিস্টার গিলানি, ওই ভদ্রমহিলা তার মানে সমরবাবুর স্ত্রী নন। স্ত্রী নন? তবে সে কে? মিস্টার গিলানি রীতিমতো যেন চিন্তিত হয়ে ওঠে। অন্য এক ভদ্রলোকের বিবাহিতা স্ত্রী। সত্যি? সত্যি বলছেন? গিলানি একটা যেন ঢোক গিলল। হ্যাঁ, 5 বছর আগে ওই মহিলাটি ওই সমরেন্দ্র বাসুর সঙ্গে এই শহর থেকেই পালিয়ে যায়। মহিলাটির স্বামী একজন নামকরা বিজনেসম্যান, বাগবাজার অঞ্চলে থাকেন। ভদ্রমহিলা পালিয়ে গিয়েছিলেন? হ্যাঁ, ওই সমরেন্দ্র ছিল অবনীশ মিত্র, মানে ওই বিজনেসম্যানের দীর্ঘদিনের বন্ধু, ব্যবসার 1/3 পার্টনার। বন্ধু? বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছিল? গিলানি বলল। হ্যাঁ, অবনীশ মিত্রকে আমি অনেকদিন থেকেই চিনি। গতকাল সকালের দিকে অবনীশ আমার বাড়িতে যায়, তখনই তার মুখ থেকে আমি ওই ইতিহাস জানতে পারি। অবনীশ আমাকে অনুরোধ করেছে আমি যেন তার পলাতকা স্ত্রীর সঙ্গে দেখা করে কেন তারা কলকাতায় 5 বছর পরে এসেছে সেটা জেনে নিই। আর ওরা ইংল্যান্ডে বিয়ে করেছে কিনা রেজিস্ট্রি করে সেটাও। কেন? কারণ ওদের আইনত ডিভোর্স হয়নি আজ পর্যন্ত। তার নাইবা হলো, 5 বছর তো তারা সেপারেটেড হয়েছিলেন। তার জন্য তো আইনের অনুমতি প্রয়োজন, কিরিটি বললে। তাই নাকি? এতক্ষণ নির্মল চাটুর্যে একটি কথাও বলেনি, এবারে মুখ খুলল। আমাকে চিনতে পারছেন মিস্টার রায়? নির্মল চ্যাটার্জি না তোমার নাম? কিরিটি বলল। হ্যাঁ, চিনেছেন দেখছি। আমি এখন পার্ক স্ট্রিট থানার ইনচার্জ। আপনি যে মহিলার সম্পর্কে জানতে এসেছেন? হ্যাঁ, মিসেস অর্চনা মিত্র। সেই অর্চনা মিত্র হোটেল থেকে উধাও, আর সমরেন্দ্র বাসু কাল রাতেই হোটেলে তার ঘরে সুইসাইড করেছে। কি বলছো চ্যাটার্জি? কিরিটির কণ্ঠে বিস্ময়। ফোনে আজ সকালে মিস্টার গিলানির কাছ থেকে সেই সংবাদ পেয়েই সরেজমিনে তদন্ত করতে এসেছি আমি। ভদ্রলোক সুইসাইড করেছেন? হ্যাঁ, পিস্তলে গুলি চালিয়ে নিজের বুকে। ও সে ডেড বডি এখন আমি দেখিনি, মিস্টার গিলানির মুখে ব্যাপারটা শুনছিলাম। ভদ্রলোক সুইসাইড করেছেন, অন্তত মিস্টার গিলানির তাই ধারণা। তো মিস্টার রায়, আপনি যখন ঘটনাচক্রে এসে পড়েছেন এখানে, চলুন না একবার দেখবেন ডেড বডিটা। বেশ তো, চলো। অর্চনা দেবী তাহলে পলাতকা? হ্যাঁ, তাই তো শুনছি। আবার সকলে 203 নম্বর কামরার সামনে এসে দাঁড়ালো। তালা দেওয়া ছিল দরজায়। চাবিটা আসার সময় গিলানি সঙ্গে করে নিয়ে এসেছিল। দরজা চাবিটি খুলে প্রথমে মিস্টার গিলানি, তার পশ্চাতে নির্মল চাটুর্যে, সর্বশেষে কীর্তি ঘরের মধ্যে পা রাখল। আলোটা তখনও জ্বলছিল ঘরের মধ্যে। প্রথমেই লিভিং রুম, সেই ঘরেরই মেঝেতে সবুজ রঙের কার্পেটের উপর চিত হয়ে পড়ে আছে সমরেন্দ্রর দেহটা, বড় সোফাটার সামনে।
এবং সকালে গিলানি যেমনটি দেখেছিল ঘরের অবস্থা ঠিক তাই রয়েছে। সোফার সামনে সেন্টার টেবিলটা উল্টে পড়ে আছে, আর মেঝের কার্পেটের উপর পড়ে আছে একটা ভ্যাট 69-এর খালি বোতল, গোটা দুই খালি সোডার বোতল, একটা ভাঙা কাচের জলের জাগ ও দুটো কাচের ড্রিঙ্ক গ্লাস। মৃতের পরিধানে স্লিপিং স্যুট, বুকের বোতাম গোটা দুই খোলা, খালি পায়ের চপ্পল জোড়ার একটা পাটি কিছু দূরে পড়ে আছে। মৃতের বাম হাতের মধ্যে ধরা একটি পিস্তল। কিরীটি নিঃশব্দে তাকিয়ে দেখছিল। পিস্তল ধরা হাতের মুঠিটা শিথিল। পকেট থেকে রুমাল বের করে মৃতের হাতের মুঠি থেকে পিস্তলটা রুমালের সাহায্যে জড়িয়ে বের করে নিল কিরীটি। .35 বোরের পিস্তল। পিস্তলটা ইংলিশ মেড, 6টি চেম্বার, 2টি গুলি চেম্বারে নেই, খালি। বাকি চেম্বারে গুলি তখনও রয়েছে। পিস্তলটা পরীক্ষা করে দেখে কিরীটি বুকের জামার বোতাম খুলে ক্ষতস্থান দুটি পরীক্ষা করল। বুকের ডান পাশে দুটো জায়গায় জামাটা রক্তাক্ত। একটা ক্ষত ডান দিককার কণ্ঠার ঠিক নিচে এবং তার ইঞ্চি পাশের নিচে দ্বিতীয় ক্ষত চিহ্নটা। প্রথমটা অগভীর, দ্বিতীয়টা গভীর, রক্ত শুকিয়ে কালো হয়ে আছে। নির্মল চ্যাটার্জিও পিস্তল ও ক্ষতস্থান দুটো পরীক্ষা করল। নির্মল, কিরীটি ডাকল। বলুন মিস্টার রায়। ক্ষতস্থান দুটো দেখে কি মনে হচ্ছে তোমার নির্মল? পরপর দুটো গুলি ফায়ার করা হয়েছিল। হ্যাঁ, আর কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে না, কিন্তু মিস্টার রায়, এটা কেস অফ সুইসাইড, ইটস এ মার্ডার। তোমার অনুমান বোধহয় ঠিক। যখন কেউ পিস্তলে গুলি চালিয়ে সুইসাইড করতে চায় তখন সাধারণত হয় পিস্তলের নল মুখের মধ্যে ঢুকিয়ে কিংবা থুতনির নিচে বসিয়ে গুলি করেন, আর সেটাই স্বাভাবিক। কিংবা, কিরীটি একটু থেমে আবার বলতে লাগলো, বুকের বাঁদিকে নল বসিয়ে গুলি চালায়, ডান দিকে নয়। সবচাইতে বড় কথা হচ্ছে সাধারণত আত্মহত্যাকারী দুটো গুলি নিজের উপরে চালাবার অবকাশ পায় না, এবং তার প্রয়োজনও হয় না। না নির্মল, আমার মনে হয় এটা আত্মহত্যা নয়, একটা মার্ডার। হত্যাকারী প্রথমে গুলিটা চালাবার পর ওভারসিওর হবার জন্য সম্ভবত দ্বিতীয়বার ফায়ার করেছিল। তারপর পিস্তলটা মৃতের হাতে গুঁজে দিয়ে ব্যাপারটা আত্মহত্যা বলে সাজাবার চেষ্টা করেছে। গিলানি এতক্ষণ একটাও কথা বলেনি। এবারে কিরীটির দিকে তাকিয়ে বললে, কি সর্বনাশ, কে মার্ডার করলো ভদ্রলোককে তাহলে? নির্মল বললে, ওই ভদ্রমহিলাও করতে পারেন। সেই মহিলা? হ্যাঁ, তারপর পালিয়েছে। কিরীটি তখন বেডরুমে গিয়ে ঢুকেছে। পাশাপাশি দুটো কটে বিছানা পাতা। দেখেই বোঝা যায় গত রাত্রে শয্যা আদৌ ব্যবহৃত হয়নি, নিভাঁজ রয়েছে। অল্প দূরে একটা কাবার্ড, কাবার্ডের দরজা খোলা, দুটো সুটকেস। একটা সুটকেস খোলা, তার মধ্যে স্ত্রীলোকের সব বেশভূষা, শাড়ি ইত্যাদি। তার নিচের থাকে একজোড়া পুরুষের জুতো, অন্য জোড়া লেডিস শু। কিরীটি বাথরুমটা দেখল, তারপর আবার লিভিং রুমের মধ্যে ফিরে এলো। নিচু হয়ে অ্যাস্ট্রাটা তুলল। গোটা চারেক সিগারেটের ফ্যাগ এন্ড, তার মধ্যে কিছু ছাই তখনও রয়েছে। কার্পেটের ওপরেও কয়েকটা ফ্যাগ এন্ড পড়ে আছে। হঠাৎ একটা ব্যাপার নজরে পড়ল কিরীটির। 2 রকম ব্র্যান্ডের সিগারেট, একটা বিলাতি 555, অন্যটা ইন্ডিয়া কিংস। কিরীটি টুকরো দুটো এক টুকরো কাগজে মুড়ে রেখে দিল। মিস্টার গিলানি, কিরীটি ডাকল। বলুন মিস্টার রায়। গত 3 দিন এই কামরায় কোন বেয়ারার ডিউটি ছিল? সেটা আমার ডিউটি রোস্টার দেখে জানতে হবে, কারণ রাত্রে একজনের ডিউটি থাকে, দিনের বেলা অন্যজনের। নির্মল, কিরীটি ডাকল। বলুন মিস্টার রায়। তুমি তোমার কাজ করো, আমি আর মিস্টার গিলানি ওর অফিস ঘরে যাচ্ছি। ঠিক আছে, আপনি এগোন, আমি এদিকে সব কাজ সেরে নিচে যাচ্ছি, নির্মল বলল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।